চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা গ্রুপ 13 প্রথম সদস্য বোরন এবং বোরন দ্বারা গঠিত ভীষণ ইম্পর্টেন্ট একটা যৌগ যাকে অর্থবরিক অ্যাসিড বা বোরিক অ্যাসিড বলা হয়। এই বোরিক অ্যাসিডের প্রস্তুতি ধর্ম দেখব প্রথম অংশে, এবং দ্বিতীয় অংশে ডাইবোরন নিয়ে আমরা একটা আলোচনা শুরু করব। তো প্রথমে আমরা বোরিক অ্যাসিডের প্রস্তুতি এবং ধর্ম দেখে নিব। বোরিক অ্যাসিডকে কিন্তু অর্থবরিক অ্যাসিডও বলা হয়। একে অর্থবরিক অ্যাসিড বলে। বোরিক অ্যাসিডের আরেকটা নাম হলো অর্থবরিক অ্যাসিড, মনে থাকবে, অর্থবরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড বা অর্থবরিক অ্যাসিড, অর্থবরিক অ্যাসিড। বেশ কিছু জায়গা থেকে আমরা কিন্তু একে তৈরি করতে পারি। ওরকম প্রথম যে প্রস্তুতিটা আমরা দেখব কলামানাইট খনিজ থেকে। প্রথম প্রস্তুতি কলামানাইট খনিজ থেকে। কিভাবে তৈরি করা হয় বল? কলামানাইট খনিজকে বিচূর্ণ কলামানাইট খনিজ জলে ভাসমান অবস্থায় রেখে আমরা অতিরিক্ত সালফার ডাইঅক্সাইড যদি চালনা করি, তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে বোরিক অ্যাসিড আর দ্রাব্য ক্যালসিয়াম বাইসালফাইড উৎপন্ন হবে। এই দ্রবণকে যদি শীতল করা হয় তাহলে বোরিক অ্যাসিডের কেলাস কিন্তু পৃথক হয়। সুতরাং মনে রাখবো আমরা ছোট্ট কথাটা, বিচূর্ণ খনিজ, বিচূর্ণ খনিজকে জলে ভাসমান রেখে অতিরিক্ত SO2 চালনা করা হয়। এটা হলো প্রথম ধাপ। তাহলে বিচূর্ণ কলামানাইট খনিজকে জলে ভাসমান অবস্থায় রেখে আমরা যদি অতিরিক্ত সালফার ডাইঅক্সাইড চালনা করি, তাহলে বিক্রিয়ায় উৎপন্ন হবে দ্রাব্য ক্যালসিয়াম বাইসালফাইড ও বোরিক অ্যাসিড উৎপন্ন হয়। বুঝে গেছে? দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন আমরা অতি সংক্ষেপে পদ্ধতিগুলো মনে রাখার চেষ্টা করব। তৃতীয় লাইন, প্রাপ্ত দ্রবণ যদি ঠান্ডা করা হয়, ঠান্ডা করলে বোরিক অ্যাসিড কেলাসিত হয়। বোরিক অ্যাসিড কেলাসিত হয়। এই ছোট্ট একটা পদ্ধতি, খুব অল্প কথার মধ্যে আমরা কিন্তু প্রস্তুতিটা বলতে শিখব, পরীক্ষায় যাতে লিখতে অনেক সহজ হয়। এবার সংগঠিত রাসায়নিক বিক্রিয়া, কলামানাইট খনিজের সংকেত Ca2B6O11 এর সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া হবে এবং বিক্রিয়ার ফলে তৈরি হবে ক্যালসিয়াম বাইসালফাইড দ্রাব্য, সেই সঙ্গে তৈরি হবে বোরিক অ্যাসিড। এভাবে আমরা কলামানাইট খনিজ থেকে খুব সহজে কিন্তু বোরিক অ্যাসিড তৈরি করতে পারি। বোঝা গেছে? তাহলে কলামানাইট খনিজ, বিচূর্ণ কলামানাইট খনিজকে, চূর্ণকৃত কলামানাইট খনিজকে জলে ভাসমান অবস্থায় রেখে আমরা অতিরিক্ত সালফার ডাইঅক্সাইড চালনা করব। এর ফলে রাসায়নিক বিক্রিয়ার ফলে দ্রাব্য ক্যালসিয়াম বাইসালফাইড এবং বোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এই দ্রবণটাকে যদি ঠান্ডা করা হয় তাহলে বোরিক অ্যাসিড কেলাসিত হবে এবং এই সংগঠিত রাসায়নিক বিক্রিয়া হলো এটা। এভাবে আমরা কলামানাইট খনিজ থেকে কিন্তু বোরিক অ্যাসিড তৈরি করি। বোরিক অ্যাসিড আমরা অন্য জায়গা থেকেও তৈরি করতে পারি, যেমন বোরাক্স থেকে তৈরি করতে পারি। কিভাবে বোরাক্স থেকে তৈরি করা যাবে বলো তো? বোরাক্সের উষ্ণ সম্পৃক্ত দ্রবণে যদি গাঢ় HCl বা সালফিউরিক অ্যাসিড চালনা করা হয়, তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে বোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এই দ্রবণকে শীতল করলে বোরিক অ্যাসিডের কেলাস পৃথক করবে এবং কেলাসকে ঠান্ডা জলে ধুয়ে পুনর্কেলাসিত করে বিশুদ্ধ বোরিক অ্যাসিড পাওয়া যায়। ফলে আমরা বোরাক্স থেকে দেখব প্রস্তুতি। বোরাক্স থেকে কি করা হয়? বোরাক্সের উষ্ণ সম্পৃক্ত
দ্রবণে গাঢ় HCl বা H2SO4 চালনা করা হয়। প্রথম লাইন, বোরাক্স থেকে বোরিক অ্যাসিড প্রস্তুতি। এর ফলে কি হবে? বিক্রিয়ায় বোরিক অ্যাসিড উৎপন্ন হয়। দ্রবণ শীতল করলে বোরিক অ্যাসিডের কেলাস পৃথক হয়। ঠিক আছে, এই কেলাস ঠান্ডা জলে ধুয়ে পুনর্কেলাসিত করা হয়। এই হলো ছোট একটা পদ্ধতি। তাহলে বোরাক্স থেকে খুব সহজে আমরা বোরিক অ্যাসিড তৈরি করতে পারি। সংগঠিত বিক্রিয়া Na2B4O7 এর সাথে যদি HCl এর বিক্রিয়া ঘটায়, তাহলে তৈরি হবে বোরিক অ্যাসিড প্লাস NaCl। আমরা যদি সালফুরিক অ্যাসিডও ব্যবহার করতে পারি। সালফুরিক অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায়, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে বোরিক অ্যাসিড আর তৈরি হবে সোডিয়াম সালফেট। এই হলো বোরাক্স থেকে আমরা বোরিক অ্যাসিড তৈরি করতে পারি। কি করে তৈরি করব? বোরাক্সের উষ্ণ সম্পৃক্ত দ্রবণে গাঢ় HCl বা গাঢ় সালফিউরিক অ্যাসিড চালনা করলে রাসায়নিক বিক্রিয়ায় বোরিক অ্যাসিড উৎপন্ন হবে। প্রাপ্ত দ্রবণকে যদি শীতল করা হয়, তাহলে বোরিক অ্যাসিডের কেলাস পৃথক হবে। সেই কেলাসকে ঠান্ডা জলে ধুয়ে যদি পুনঃকেলাসিত করা যায়, তাহলে বোরিক অ্যাসিডের বিশুদ্ধ কেলাস পাওয়া যায়। এভাবে আমরা বোরাক্স থেকে বোরিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। এছাড়াও আমাদের আরও পদ্ধতি জানা আছে যেখান থেকে আমরা বোরিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। বোরনের যে বিভিন্ন যৌগগুলো আছে, সেই যৌগগুলোর আদ্র বিশ্লেষণ করেও আমরা কিন্তু বোরিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। ফলে তৃতীয় পদ্ধতি মনে রাখবে, বোরনের যৌগের আদ্র বিশ্লেষণ বোরনে যে বিভিন্ন যৌগ আছে তাদের আদ্র বিশ্লেষণ করে আমরা বোরিক অ্যাসিড তৈরি করতে পারি। এরকম একটা যৌগের নাম বলতে পারবে? বোরনের যৌগগুলো তো আগে আমরা পড়েছি। বলো, কোন একটা যৌগের নাম বলো যার আদ্র বিশ্লেষণে আমরা বোরিক অ্যাসিড তৈরি করতে পারি। তো আমরা বোরনের ট্রাইহ্যালাইডে পড়েছি, যেমন 1 নাম্বার BCl3। বোরন ট্রাইক্লোরাইডের সাথে যদি জলের আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে বোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এই হলো BCl3, বোরন ট্রাইক্লোরাইডের আদ্র বিশ্লেষণ। এছাড়াও আমরা বোরনের যে হাইড্রাইড, বোরন ডাইবোরনের আদ্র বিশ্লেষণেও আমরা বোরিক অ্যাসিড পেতে পারি। ফলে ডাইবোরনের আদ্র বিশ্লেষণেও বোরিক অ্যাসিড পাওয়া যায়। এছাড়া আমাদের আরেকটা যৌগ জানা আছে, যেমন বোরন নাইট্রাইটের যদি আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলেও আমরা বোরিক অ্যাসিড পেতে পারি। এরকম আমরা বোরনের যে যৌগগুলো আছে, সেই যৌগগুলো থেকে কিন্তু আমরা খুব সহজে বোরিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। ফলে বোরনের বেশ কিছু যৌগ আছে, যে সমস্ত যৌগের আদ্র বিশ্লেষণের ফলে আমরা কি করতে পারি? বোরিক অ্যাসিড তৈরি করতে পারি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে, বলো তো, যে এই যে আকরিকটা কলেমানাইট আকরিকের সংকেত কি বলো তো? বোরিক অ্যাসিডের ভৌত ধর্ম। আমরা যে অ্যাসিডটা তৈরি করলাম, সেই অ্যাসিডটা দেখতে কেমন বলো তো? নিজেদের স্কুলের ল্যাবে এই যৌগগুলো দেখেছো কোনো দিন? স্কুলের ল্যাবরেটরিতে বিভিন্ন যৌগগুলো দেখতে হবে এবং সেই যৌগগুলোর দেখতে ঠিক কীরকম এরকম একটা কিন্তু ধারণা তৈরি করতে হবে ধীরে ধীরে। তো আমরা যে যৌগটাকে নিয়ে আজকে আমাদের আয়োজন, যে যৌগটার প্রস্তুতি আমরা পড়ছি, বোরিক অ্যাসিড বা অর্থবোরিক অ্যাসিড, সেই যৌগের যদি ভৌত ধর্মের কথা বলা হয়, তাহলে মনে রাখবে এর ভৌত ধর্ম, যেমন এই যৌগটা কেলাসাকার, নরম
আর পিচ্ছিল মনে থাকবে। তাহলে বোরিক অ্যাসিড কেলাসাকার, নরম, পিচ্ছিল এবং সেই সঙ্গে মনে রাখবে এটা রেশমের মতো চকচকে আর মুক্তোর দানার মতো, মনে রাখবে মুক্তোর দানার মতো সাদা। বোঝা গেছে? আর কি মনে রাখবে, ঠান্ডা জলে কম দ্রাব্য, কম কিন্তু গরম জলে অধিক দ্রাব্য। এই হলো ভৌত ধর্মের পরিচিতি বোরিক অ্যাসিড। বোঝা গেছে? তাহলে বোরিক অ্যাসিড কেলাসাকার, নরম, পিচ্ছিল, রেশমের মতো এটা চকচকে এবং মুক্ত দানার মতন এটা সাদা, আর ঠান্ডা জলে কম দ্রাব্য কিন্তু গরম জলে অধিক দ্রাব্য। এই হলো ভৌত ধর্ম। আমরা যদি বোরিক অ্যাসিডের রাসায়নিক ধর্মগুলো দেখি তাহলে বেশ কিছু ভিন্ন ভিন্ন ধরনের রাসায়নিক ধর্ম কিন্তু বোরিক অ্যাসিড বহন করে। আমরা বিভিন্ন ধর্মগুলোকে বেশ কয়েকটা ধর্ম আমরা দেখে নেব বোরিক অ্যাসিডের। যেমন রাসায়নিক ধর্মের মধ্যে রাসায়নিক ধর্ম বোরিক অ্যাসিডের প্রথম ধর্ম যেটা দেখব আম্লিক ধর্ম। আম্লিক ধর্ম তো বলতে পারবে বোরিক অ্যাসিড কী ধরনের অ্যাসিড? অ্যাসিড তো বলছি, কিন্তু বোরিক অ্যাসিড অন্যান্য অ্যাসিডের মতন জলে সরাসরি কিন্তু H+ তৈরি করতে পারে না, অর্থাৎ এটা প্রোটন দাতা নয়, এটা প্রোটন তৈরি করতে, প্রোটন দান করতে কিন্তু পারে না। মনে থাকবে বোরিক অ্যাসিড প্রোটনিক অ্যাসিড নয়, অতি দুর্বল অ্যাসিড। তো মনে রাখবে, বিভিন্ন তথ্যগুলোর মধ্যে মনে রাখার চেষ্টা করবে বোরিক অ্যাসিড অতি দুর্বল একক্ষারীয় অ্যাসিড, অতি দুর্বল একক্ষারীয়। মনে থাকবে কথাটা, একক্ষারীয় অ্যাসিড, এবং এ প্রোটনিক অ্যাসিড হিসাবে আচরণ করে না, প্রোটনিক অ্যাসিড হিসাবে আচরণ করে না, প্রোটনিক অ্যাসিড হিসাবে আচরণ করে না। পরিবর্তে কি করে বলো তো? লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে, লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। বোরিক অ্যাসিড অতি দুর্বল মৃদু একক্ষারীয় অ্যাসিড এবং এটা প্রোটনিক অ্যাসিড হিসাবে, মনে রাখবে ভালো করে, HCl বা সালফুরিক অ্যাসিডের মতন H+ উৎপাদন ক্ষমতা এর কিন্তু নেই। প্রোটনিক অ্যাসিড হিসাবে এ কিন্তু আচরণ করে না, এর পরিবর্তে লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। কারণ বলতে পারবে কেন লুইস হিসাবে আচরণ করে? কারণ বরনের IP উচ্চ, বরনের IP উচ্চ, আর কি বহিস্থ কক্ষে অর্থাৎ অষ্টক অপূর্ণ থাকে, অষ্টক অপূর্ণ থাকে। বোঝা গেছে? এই কারণে কিন্তু IP উচ্চ আর এর অষ্টক অপূর্ণ থাকে, এজন্য কিন্তু বরন লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। বোঝা গেছে? এবং এ কি করে? এ জলের OH থেকে ইলেকট্রন জোড় গ্রহণের মাধ্যমে H+ উৎপন্ন করে। বোঝা গেছে? সরাসরি কিন্তু উৎপন্ন করতে পারে না, জলের OH-টাকে নিয়ে নিবে, OH-এর কাছ থেকে ইলেকট্রন জোড় নিয়ে H+ উৎপন্ন করে। যেমন আমরা যদি দেখি বোরিক অ্যাসিডকে আমি এইভাবেও লিখতে পারি যে বোরিক অ্যাসিড H3BO3, এটাকে এইভাবে লেখা যায়। ঠিক আছে? এবার জলকে যদি আমি এইভাবে লিখি, জলকে এইভাবে লিখতে পারি
সেই সঙ্গে আর একটা জলের অণুকে যদি এখানে আমি লিখি তাহলে দেখো এ কি করবে, এই যে নিঃসঙ্গে ইলেকট্রন জোড় এ নিয়ে নেবে এটাকে, আর এটা এইদিকে চলে যাবে। বোঝা গেছে? তাহলে এটা ওইচটা এ নিয়ে নেওয়ার ফলে, ওইচের নিঃসঙ্গে ইলেকট্রন জোড় নিয়ে নেওয়ার ফলে এটা এর সাথে যুক্ত হবে, ফলে প্রোটন উৎপন্ন হবে। এইভাবে কিন্তু প্রোটন উৎপন্ন করে। সে কারণে এ প্রোটনিক অ্যাসিড নয়, জলের সঙ্গে বিক্রিয়ার ফলে এ কিন্তু H+ তৈরি করতে পারে, কিন্তু এ প্রোটন দাতা নয়। জলের ওইচের নিঃসঙ্গে ইলেকট্রন জোড় নিয়ে ওইচকে যুক্ত হয়ে যাবে, আর এই প্রোটনটা জলের সাথে যুক্ত হয়ে প্রোটন তৈরি হবে। বোঝা গেছে? এই হলো আম্লিক ধর্ম। তাহলে নিশ্চয়ই মনে থাকবে বোরিক অ্যাসিডের আম্লিক ধর্ম, এটা মৃদু অতি দুর্বল একক্ষারীয় অ্যাসিড। এ প্রোটনিক অ্যাসিড হিসাবে আচরণ করে না, লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। কারণ হলো এর আইপি উচ্চ এবং অষ্টক অপূর্ণ থাকে, এবং জলের ওএইচের ইলেকট্রন জোড় গ্রহণের মাধ্যমে কিন্তু এর জলে H+ উৎপন্ন করতে পারে। এইভাবে অ্যাসিড হিসাবে, মৃদু একক্ষারীয় অ্যাসিড হিসাবে আচরণ করে। আমরা এবার বোরিক অ্যাসিডের পরের রাসায়নিক ধর্ম দেখব, তাপের প্রভাব। বোরিক অ্যাসিডকে যদি উত্তপ্ত করা যায় তাহলে বিভিন্ন উষ্ণতায় বোরিক অ্যাসিড থেকে জলের অণু বেরিয়ে যাওয়ার ফলে বিভিন্ন যৌগ তৈরি হয়। ফলে 2 নাম্বার ধর্ম আমরা পড়ব তাপের প্রভাব। তাপের প্রভাব কি? প্রথম যদি আমরা দেখি 100 ডিগ্রি সিতে মেটাবোরিক অ্যাসিড উৎপন্ন করে। মেটাবোরিক অ্যাসিড উৎপন্ন হয়। আংশিক নিরুদনের ফলে মেটাবোরিক অ্যাসিড উৎপন্ন হয়। 100 ডিগ্রি সিতে মেটাবোরিক অ্যাসিড উৎপন্ন হলো। এই হলো 100 ডিগ্রি সিতে বোরিক অ্যাসিড আংশিক নিরুদিত হবে। আমরা যদি আরও বেশি উত্তপ্ত করি, 140 ডিগ্রি সিতে পাইরোবোরিক অ্যাসিড উৎপন্ন করে। পাইরোবোরিক অ্যাসিড উৎপন্ন হয়। বোঝা গেছে? ফলে বোরিক অ্যাসিডকে যদি 140 ডিগ্রিতে উত্তপ্ত করা যায় তাহলে আবার জলের অণু নিরুদন হবে, আংশিক নিরুদন হবে, এবং পাইরোবোরিক অ্যাসিড উৎপন্ন হবে। ফলে HBO2 140 ডিগ্রি সিতে H2B4O7 পাইরোবোরিক অ্যাসিড উৎপন্ন হবে। বোঝা গেছে? এবার যদি আমরা আরও উত্তপ্ত করি, লোহিত তপ্ত যদি করা হয়, লোহিত তপ্ত করলে B2O3 উৎপন্ন হয়। ফলে H2B4O7 আমরা যদি লোহিত তপ্ত করি তাহলে B2O3 তৈরি হবে। এই হলো তাপের প্রভাব। ফলে বিভিন্ন উষ্ণতায় কিন্তু বোরিক অ্যাসিড বিভিন্ন সংখ্যক জলের অণুর অপসারণের মাধ্যমে বিভিন্ন যৌগ তৈরি করে। যেমন 100 ডিগ্রি সিতে মেটাবোরিক অ্যাসিড উৎপন্ন করে, 140 ডিগ্রি সিতে পাইরোবোরিক অ্যাসিড উৎপন্ন করে, এবং লোহিত তপ্ত করলে কিন্তু B2O3 অর্থাৎ বোরন ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। বোঝা গেছে? তোমরা বলতে পারবে, যদি আমি বলি বলো তো পাইরোবোরিক অ্যাসিডের সংকেত কি হবে? পাইরোবোরিক অ্যাসিডের সংকেত কি বলতো? ইথানলের সঙ্গে বিক্রিয়া। বোরিক অ্যাসিডের সাথে ইথানলের সঙ্গে যদি আমরা বিক্রিয়া দেখি তাহলে সেক্ষেত্রে দেখবো একটা উদ্বায়ী এস্টার উৎপন্ন হয়, ট্রাইইথাইল বোরেট, যেটাকে জ্বালালে কিন্তু সবুজ শিখায় জ্বলে। বোঝা গেছে? এবং এই বিক্রিয়াটা সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতেই ঘটে। ফলে কি হয়? ট্রাইইথাইল বোরেট উৎপন্ন হয়। ট্রাইইথাইল বোরেট উৎপন্ন হয়, এবং একে জ্বালালে সবুজ শিখায় জ্বলে। এবং মনে রাখবে H2SO4 ছাড়া এই বিক্রিয়া ঘটে। যেমন বোরিক অ্যাসিডকে যদি এইভাবে লিখি তাহলে অনেকটা বুঝতে সুবিধা হয়। এর সাথে যদি
ইথানলের বিক্রিয়া ঘটানো যায় তাহলে ট্রাই ইথাইল বোরেট উৎপন্ন হয়। বোঝা গেছে? আর এটাকে যদি জ্বালানো যায় তাহলে সবুজ শিখায় কিন্তু জ্বলে। এই হলো ইথানলের সঙ্গে বিক্রিয়া, ভালো একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কিন্তু কি করা হয়, বোরিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহার করে। বোরিক অ্যাসিড শনাক্ত করা যায়। তো এক্ষেত্রে মনে রাখবে যে বোরিক অ্যাসিড এই বিক্রিয়াটার সাহায্যে যদি সবুজ শিখা উৎপন্ন হয় তাহলে সেটা বোরিক অ্যাসিড। আর বোরেট লবণ শনাক্তকরণে প্রাসঙ্গিক মনে রাখবে বোরেট BO3-3 বোরেট লবণ শনাক্তকরণের ক্ষেত্রে প্রাসঙ্গিক মনে রাখবে শনাক্তকরণের ক্ষেত্রে একই বিক্রিয়া করা হয়, কিন্তু H2SO4 ছাড়া শিখা তৈরি করে না। বোঝা গেছে কথাটা? তাহলে বোরেট লবণ এবং বোরিক অ্যাসিডের মধ্যে আমি পার্থক্য করব কি করে? একটা টেস্ট টিউবের মধ্যে বোরিক অ্যাসিড আছে না বোরেট আছে, কি করে বুঝবো? তখন আমরা এই পরীক্ষাটা করব। ইথানলের সঙ্গে বিক্রিয়া ঘটাবো, উৎপন্ন গ্যাসটাকে জ্বালালে যদি সবুজ শিখা জ্বলে সালফুরিক অ্যাসিড ছাড়া তাহলে বোরিক অ্যাসিড, আর সালফুরিক অ্যাসিড ছাড়া যদি বিক্রিয়া না ঘটে, বোঝা গেছে কথাটা? তাহলে তখন আমরা বলবো সেটা বোরেট লবণ। অর্থাৎ এই বিক্রিয়াটা সালফুরিক অ্যাসিডের ছাড়া যদি বিক্রিয়াটা ঘটে তাহলে নমুনাটা হবে বোরিক অ্যাসিডের, এবং সালফুরিক অ্যাসিড ছাড়া যদি বিক্রিয়া না ঘটে তাহলে আমরা বলবো নমুনাটাতে বোরেট লবণ উপস্থিত আছে। এইভাবে আমরা বোরিক অ্যাসিড এবং বোরেট লবণের মধ্যে পার্থক্য করতে পারি। বোঝা গেছে তো? আমরা এবার পরের বিক্রিয়া দেখব, ক্যালসিয়াম লবণের সাথে বিক্রিয়া, ক্যালসিয়াম ফ্লোরাইডের সাথে পরের বিক্রিয়া ক্যালসিয়াম ফ্লোরাইডের সঙ্গে। তো ক্যালসিয়াম ফ্লোরাইডের সঙ্গে এই সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে ঘটে, আর এক্ষেত্রে BF3 উৎপন্ন হয়। বোঝা গেছে? ফলে পরের বিক্রিয়া ক্যালসিয়াম ফ্লোরাইডের সাথে যদি বোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে রাসায়নিক বিক্রিয়া হবে, এবং এই বিক্রিয়ার ফলে এই বিক্রিয়াটা কি হয়, এই বিক্রিয়ার ফলে বোরন ট্রাইফ্লোরাইড উৎপন্ন হয় এবং বিক্রিয়াটা সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে ঘটে। ফলে তৈরি হয় ক্যালসিয়াম সালফেট, আর তৈরি হয় BF3, আর জল তৈরি হয়। এই হলো ক্যালসিয়াম লবণের সাথে বোরিক অ্যাসিডের বিক্রিয়া, সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে। আমরা যদি আর একটা বিক্রিয়া দেখি তাহলে দেখব অ্যামোনিয়াম বাইফ্লোরাইডের সঙ্গে, অ্যামোনিয়াম বাইফ্লোরাইডের সঙ্গে, এবং এক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ সব গ্যাসীয় হয়। বোঝা গেছে? মনে থাকবে তো? বিক্রিয়াজাত পদার্থ সব গ্যাসীয় হয়, ফলে কোনো অবশিষ্ট থাকে না। গ্যাসীয় হওয়ার ফলে সমস্ত বিক্রিয়া করার ফলে যে বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হয় সবগুলো গ্যাসীয়। তাহলে কি হবে, সবগুলো যদি গ্যাসীয় হয় সবগুলো বিক্রিয়া পাত্র থেকে বেরিয়ে চলে যায়, ফলে কোনো কিছু অবশিষ্ট থাকে না। ফলে এই বিক্রিয়াটাতে কিন্তু সেই ঘটনাটা ঘটে। অ্যামোনিয়াম বাইফ্লোরাইডের সাথে বোরিক অ্যাসিডের বিক্রিয়া, ধাপে ধাপে বিক্রিয়াটা ঘটে। প্রথম বোরিক অ্যাসিড তাপে বিয়োজিত হয় B2O3 আর জল উৎপন্ন করে। এটা হলো প্রথম বিক্রিয়া। মনে থাকবে বিক্রিয়াগুলো বেশ। এরপরে অ্যামোনিয়াম বাইফ্লোরাইডের সাথে বোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে, এবং বোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে তৈরি হয় অ্যামোনিয়া, আর তৈরি হয় অ্যামোনিয়াম টেট্রাফ্লোরোবোরেট। বোঝা গেছে? এরপরে কি হয়, যে অ্যামোনিয়াম টেট্রাফ্লোরোবোরেট যেটা তৈরি হলো তার সাথে বোরন ট্রাইঅক্সাইডের বিক্রিয়া হয়, এবং বোরন ট্রাইঅক্সাইডের বিক্রিয়ার ফলে তৈরি হয় অ্যামোনিয়া, তৈরি হয় বোরন ট্রাইফ্লোরাইড, তৈরি হয় জলীয় বাষ্প। দেখো সবগুলো গ্যাসীয়, আর এর ফলে কোনো
পদার্থ অবশিষ্ট থাকে না। ফলে অ্যামোনিয়াম বাইফ্লোরাইডের সাথে যদি বোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে এই যৌগগুলো উৎপন্ন হয় এবং বিক্রিয়া পাত্রে কিছু পড়ে থাকে না, সব পদার্থগুলো গ্যাসীয় হয়, বিক্রিয়া পাত্র থেকে নির্গত হয়, ফলে কোনো কিছু অবশিষ্ট থাকে না। বোঝা গেছে? আমরা আরেকটা বিক্রিয়া যদি বোরিক অ্যাসিডের দেখি তাহলে পটাশিয়াম বাইফ্লোরাইডের সাথে যদি আমরা বোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা পিকুইলিয়ার বিক্রিয়া, দুটো আম্লিক জিনিসের বিক্রিয়ায় একটা ক্ষারীয় পদার্থ উৎপন্ন হয়, এরকম একটা বিক্রিয়া কিন্তু আমরা মনে রাখব। যেমন H3BO3 পরের বিক্রিয়া, এর সাথে যদি পটাশিয়াম বাইফ্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটানো যায় তাহলে এই বিক্রিয়াটার ফলে মনে রাখবে যেটা এমন একটা বিক্রিয়া, এক্ষেত্রে কিন্তু কি হয়, বোরন টেট্রাফ্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর জল। দেখো এটাও আম্লিক, এটাও আম্লিক, মনে থাকবে দুটো আম্লিক 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 এবং এই দুটোর বিক্রিয়ার ফলে কি তৈরি হয়, ক্ষারীয় পদার্থ তৈরি হয়। ফলে বোরিক অ্যাসিড বা বোরন বেশ কিছু পিকুইলিয়ার ধর্ম কিন্তু বহন করে। দেখতে পাচ্ছ দুটো আম্লিক যৌগের বিক্রিয়ায় একটা ক্ষারীয় যৌগ উৎপন্ন হওয়ার উদাহরণ। বোঝা গেছে? ফলে এরকম বেশ কিছু বিক্রিয়ায় কিন্তু বোরিক অ্যাসিড অংশগ্রহণ করে। আমরা এবার বোরিক অ্যাসিডের ব্যবহার দেখব। বলতে পারবে যে বোরিক অ্যাসিডটা আমরা প্রস্তুতি ধর্ম পড়লাম, বোরিক অ্যাসিড আমাদের কি কাজে লাগে? তো মনে রাখবে বোরিক অ্যাসিডের ব্যবহার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বোরিক অ্যাসিডের ব্যবহার আছে। যেমন বোরোসিলিকেট কাঁচ প্রস্তুতিতে ব্যবহার করি। বোঝা গেছে? বোরোসিলিকেট কাঁচ প্রস্তুতিতে ব্যবহার করা হয়, জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়, জীবাণুনাশক হিসাবে, এবং খাদ্য সংরক্ষণেও আমরা ব্যবহার করে থাকি। খাদ্য সংরক্ষণে এরকম বেশ কিছু জায়গায় বোরিক অ্যাসিডকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে, বলো তো এই যে এই যৌগটার নাম কি? বোরনের হাইড্রাইডগুলোকে কি বলে বলো তো? আগের ক্লাসে আমরা দেখেছি তো, বলো বোরনের হাইড্রাইডগুলোকে কি বলে? বোরনের হাইড্রাইডগুলোকে এক কথায় বোরেন বলে। আর সংকেতের উপর ভিত্তি করে আমরা বোরেনগুলোকে তিনটা ভাগে ভাগ করি: নিডোবোরেন, এরাকনোবোরেন, ক্লোসোবোরেন। এদের মধ্যে সরলতম বোরন কি নাম? ডাইবোরেন। আর আমরা এই ডাইবোরেনেরই প্রস্তুতি, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এক নজরে দেখে নেব। তাহলে বোরনের হাইড্রাইডগুলোর মধ্য থেকে ইম্পর্টেন্ট এবং সরলতম হাইড্রাইড হলো ডাইবোরেন B2H6। এই ডাইবোরেনের প্রস্তুতি, ভৌত, রাসায়নিক ধর্ম আমরা দেখব। প্রথমে আমরা প্রস্তুতি দেখে নিব ডাইবোরেনের। বিভিন্নভাবে ডাইবোরেন তৈরি করা হয়, বাণিজ্যিক প্রস্তুতি, পরীক্ষাগার প্রস্তুতি। তো প্রথম পদ্ধতি যেটা আমরা দেখব, বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড ইথারেট থেকে, বোরন ট্রাইফ্লোরাইড ইথারেট থেকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করে তৈরি করতে পারি। বিজারিত করে, বোঝা গেছে? ছোট ছোট পদ্ধতি মনে রাখবে, যেমন BF3ET, বোরন ট্রাইফ্লোরাইড ইথারেট, এর সাথে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে ডাইবোরেন উৎপন্ন হবে। বোঝা গেছে? তাহলে এর সাথে বিক্রিয়া ঘটালে ডাইবোরেন উৎপন্ন হবে, সেই সঙ্গে লিথিয়াম ফ্লোরাইড হবে, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড হয়, সেই সঙ্গে ইথার পৃথক হয়। এই হলো প্রথম পদ্ধতি, ডাই ইথারেট। বোরন ট্রাইফ্লোরাইড ডাই ইথারের সাথে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে আমরা তৈরি করি। এছাড়া আমরা পরীক্ষাগার প্রস্তুতি যদি দেখি, পরীক্ষাগার প্রস্তুতি,
তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পরীক্ষাগারে যেটা তৈরি করি সোডিয়াম বোরোহাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড থেকে আয়োডিন দ্বারা ডাইগ্লাইম মাধ্যমে বিজারণ। ডাইগ্লাইম হলো একটা পলিইথার যেটা দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়, মিডিয়াম হিসাবে ব্যবহার করা হয়। সেই ডাইগ্লাইম মাধ্যমে যদি আয়োডিন দ্বারা সোডিয়াম বোরোহাইড্রাইডকে বিজারিত করা যায় তাহলে পরীক্ষাগারে আমরা ডাইবোরেন তৈরি করতে পারি। ফলে বিক্রিয়াটা NaBH4 প্লাস আয়োডিন ডাইগ্লাইম, মনে থাকবে তো? ডাইগ্লাইমটা কি বললাম? এটা একটা পলিইথার। ডাইগ্লাইম মাধ্যমে বিক্রিয়া ঘটালে ডাইবোরেন উৎপন্ন হবে, সোডিয়াম আয়োডাইড হবে আর হাইড্রোজেন হবে। এই হলো পরীক্ষাগার প্রস্তুতি, মনে থাকবে নিশ্চয়ই। আবার বাণিজ্যিকভাবে কিভাবে ডাইবোরেন তৈরি করা হয়, ডাইবোরেনের শিল্প প্রস্তুতি। আমরা যদি শিল্প প্রস্তুতিটা দেখে নিই, শিল্প প্রস্তুতি, ঠিক আছে, ডাইবোরনের শিল্প প্রস্তুতি। আমরা যে ডাইবোরেন খুব সহজে কিন্তু ডাইবোরেনকে আমরা তৈরি করতে পারি BF3কে সোডিয়াম আয়োডাইড দ্বারা বিজারিত করে বাণিজ্যিকভাবে ডাইবোরেন প্রস্তুত করা হয়। কি তাহলে? BF3 সোডিয়াম আয়োডাইড বিক্রিয়া করে তৈরি করবে B2H6 সোডিয়াম হাইড্রাইড বিক্রিয়া করে তৈরি করবে H2 সোডিয়াম ফ্লোরাইড। এই হলো তিনটা পদ্ধতি। বোরন ট্রাইফ্লোরাইড ইথারেট থেকে লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রাইড দ্বারা, অথবা পরীক্ষাগারে সোডিয়াম বোরোহাইড্রাইডের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া ঘটিয়ে ডাইগ্লাইম মাধ্যমে, অথবা শিল্প প্রস্তুতি বোরন BF3 সঙ্গে সোডিয়াম হাইড্রাইডের বিক্রিয়া ঘটিয়ে পরীক্ষাগারে আমরা ডাইবোরেন প্রস্তুত করে থাকি। এই হলো ডাইবোরেনের প্রস্তুতি। বোঝা গেছে তো? কোনো অসুবিধা নেই। এবার আমরা যদি ডাইবোরেনের ভৌত ধর্ম দেখি তাহলে ডাইবোরেন কিন্তু ভৌত ধর্ম, মনে রাখবে ডাইবোরেনের ভৌত ধর্ম খুব কম ভৌত ধর্ম, বেশ তাৎপর্যপূর্ণ ভৌত ধর্ম নেই। যেমন এটা বিষাক্ত আর এর স্ফুটনাঙ্ক প্রায় 180 কেলভিনের কাছাকাছি। এই হলো ছোট্ট একটা তথ্য। ডাইবোরেন কিন্তু বিষাক্ত পদার্থ এবং এটা মাত্র 180 কেলভিনের কাছাকাছি এর স্ফুটনাঙ্ক। আমরা যদি এদের রাসায়নিক ধর্মগুলো দেখি, রাসায়নিক ধর্ম, ডাইবোরেনের রাসায়নিক ধর্ম বিভিন্ন ধর্মের অধিকারী। প্রথম ধর্ম যদি আমরা দেখি তাহলে এর তাপের প্রভাব, ডাইবোরেনের তাপের প্রভাব কীরূপ হবে বলো তো? ডাইবোরেনের তাপের প্রভাব কম উষ্ণতায় কিন্তু এরা স্থিতিশীল, কম উষ্ণতায় স্থিতিশীল, কিন্তু যদি উত্তপ্ত করা হয় প্রায় 373 কেলভিন থেকে 523 কেলভিনে উচ্চতর বোরেন গঠন করে, উচ্চতর বোরেন গঠন। এই হলো তাপের প্রভাব। নর্মালি কম টেম্পারেচারে এরা স্থিতিশীল, কিন্তু যদি উত্তপ্ত করা হয় তখন এরা কি করবে? উচ্চতর বোরেনগুলো তৈরি করে। যেমন B2H6 একে যদি তাপ দেওয়া যায় তাহলে উচ্চতর বোরন তৈরি করে, B5H11 ইত্যাদি। এভাবে উচ্চতর বোরেন তৈরি করে। এই হলো তাপের প্রভাব ডাইবোরেনের ক্ষেত্রে। আমরা যদি দহনশীলতা দেখি, দহনশীলতা তাহলে দেখব এরা কি করে? বায়ুতে স্বতঃস্ফূর্তভাবে, বায়ুতে এরা কি করে? স্বতঃস্ফূর্তভাবে জ্বলে, মনে থাকবে। আর কি? প্রচুর তাপ উৎপন্ন হয়। ফলে ডাইবোরেনগুলো বায়ুতে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে এবং স্বতঃস্ফূর্তভাবে জ্বলে প্রচুর তাপ উৎপন্ন করে।
বিক্রিয়াটা কি হবে তাহলে B2H6 দহনের ফলে বোরন ট্রাইঅক্সাইড আর জল আর প্রচুর তাপ উৎপন্ন হয়। এই হলো দহনশীলতা। ঠিক আছে, আমরা যদি পরের ধর্ম দেখি, ডাইবোরেনের আর্দ্র বিশ্লেষণ, ডাইবোরেন জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয় এবং বোরিক অ্যাসিড আর হাইড্রোজেন উৎপন্ন করে। ফলে 3 নাম্বার ধর্ম আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ কি উৎপন্ন করে? বোরিক অ্যাসিড প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। ফলে B2H6 প্লাস জল আর্দ্র বিশ্লেষিত হয়, বোরিক অ্যাসিড প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। এ হলো ডাইবোরনের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। বোঝা গেছে? তোমরা বলো তো, এই যে ডাইবোরনের কথা বললাম, এর স্ফুটনাঙ্ক কত? চতুর্থ বিক্রিয়া লুইস ক্ষারের সঙ্গে। ডাইবোরেন লুইস ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে এবং লুইস ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় যুত যৌগ গঠন করে। যুত যৌগ গঠন করে, যেমন ডাইবোরেন কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে যুত যৌগ গঠন করে। এই হলো লুইস ক্ষারের সঙ্গে ডাইবোরনের বিক্রিয়া। বোঝা গেছে? তাহলে আমরা কি বিক্রিয়া দেখলাম? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, তারপরে দহন বিক্রিয়া, সেই সঙ্গে আমরা দেখলাম তাপের প্রভাব, যেমন লুইস ক্ষারের সঙ্গে বিক্রিয়া যৌত যৌগ তৈরি করে। আমরা পরের বিক্রিয়া যদি দেখি, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট মনে রাখবে, বরাজিন বা বরা জল গঠন করে। বরা জল, এবং একে কি বলা হয়? একে অজৈব বেনজিন বলা হয়। অজৈব বেনজিন কেন বলা হয় জানো? অজৈব বেনজিন বলে কারণ গঠন একই। গঠন একই, মনে থাকবে কথাটা। পরমাণুর সংখ্যা, পরমাণু বেনজিনের সাথে, কারণ বেনজিনের সাথে এর গঠন একই, পরমাণুর সংখ্যা, ইলেকট্রন সংখ্যাও একই। ইলেকট্রন সংখ্যা একই। এই কথা বোঝা গেছে? সে কারণে বরাজিন বা বরা জলকে অজৈব বেনজিন বলা হয়, কারণ বেনজিনের গঠনের সাথে এই বরাজিনের গঠনের ব্যাপক সাদৃশ্য আছে। যেমন গঠনটাও একই, পরমাণু সংখ্যাও একই, ইলেকট্রনের সংখ্যাও একই। ফলে আমরা আগে বিক্রিয়াটা লিখি। ডাইবোরনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, ডাইবোরনের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো যায়, B3N3H6, এই হলো বরাজিনের সংকেত। এবং এবার বরাজিনের গঠনটা যদি আমরা ড্র করি, তাহলে এর গঠনটা ঠিক এরকম: বরন, নাইট্রোজেন, বরন, নাইট্রোজেন, অল্টারনেট করে নাইট্রোজেন, বরন, নাইট্রোজেন। দেখো একদম বেনজিনের মতন। এবং এক্ষেত্রে কি হয়? দ্বিবন্ধন, এক বন্ধন, দ্বিবন্ধন থাকে, প্রত্যেকটার সাথে হাইড্রোজেন থাকে। ফলে গঠনেই বলা আছে পরমাণুর সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। এবং যেহেতু বরণের যোজ্যতা 4, ফলে এটা নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ, নাইট্রোজেন পজিটিভ, বরন নেগেটিভ, নাইট্রোজেন পজিটিভ, নেগেটিভ। এই যে দেখো একদম বেনজিনের মতন গঠনযুক্ত হওয়ায় এই বরাজিন বা বরা জলকে বলা হয় অজৈব বেনজিন। অ্যামোনিয়ার সাথে ডাইবোরনের বিক্রিয়ায় এটা উৎপন্ন হয়। মনে থাকবে তো? এরপরের বিক্রিয়াটা যদি আমরা দেখি, তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় মেটাবোরেট আর হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে পরের বিক্রিয়া যদি আমরা দেখি, কি করে? ক্ষারের সঙ্গে মেটাবোরেট ও H2 উৎপন্ন করে। ফলে ডাইবোরনের বেশ কিছু বিক্রিয়া আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো দেখলাম, এবং রাসায়নিক বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে। যেমন B2H6 বিক্রিয়া করে এবং মেটাবোরেট KBO2 মেটাবোরেট আর হাইড্রোজেন উৎপন্ন করে।
এই হলো ক্ষারের সঙ্গে ডাই বোরনের বিক্রিয়া। এগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা ডাই বোরনের বিক্রিয়াগুলো দেখে নিলাম। ভৌত ধর্ম, বিষাক্ত, প্রায় 180 কেলভিনের কাছাকাছি হলো এর স্ফুটনাঙ্ক, এবং এটার আর্দ্র বিশ্লেষণ, এর বিভিন্ন বিক্রিয়াগুলো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, এর দহন বিক্রিয়া, সেই সঙ্গে তাপের প্রভাব, লুইস ক্ষারের সঙ্গে বিক্রিয়া, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া। আমরা যদি ডাই বোরনের ব্যবহার দেখি, তাহলে ডাই বোরনের ব্যবহার, এই ডাই বোরনের ঠিক ব্যবহারের আগে আমরা যদি এর গঠনটাকে দেখে নিই, ডাই বোরনের গঠন, তাহলে গঠনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ডাই বোরনের গঠন এবং গঠনটার ক্ষেত্রে যদি আমরা বোরনের ইলেকট্রন বিন্যাস একটু দেখে নিই, 1s2 2s2 2p1, এবং এস অরবিটালে দুটো ইলেকট্রন থাকে আর পি অরবিটালে একটা ইলেকট্রন। রাসায়নিক বিক্রিয়া করার সময় 2s থেকে ইলেকট্রন 2pতে চলে যায়, ফলে সেক্ষেত্রে ইলেকট্রনের সংকরায়নের সাথে ইলেকট্রন নূতনভাবে সজ্জিত হয়, এবং সংকরায়ন যেটা হয় খালি অরবিটালটা সহ একটা স্পেশাল সংকরায়ন, কিন্তু সচরাচর খালি অরবিটালগুলো সংকরায়নে অংশগ্রহণ করে না, কিন্তু এই একটা স্পেশাল কেস যেখানে খালি অরবিটালও সংকরায়নে অংশগ্রহণ করে, এবং sp3 সংকরায়নের মাধ্যমে 4টা সংকর অরবিটাল তৈরি হয়। 4টার মধ্যে 3টাতে 3টা ইলেকট্রন থাকে আর একটা ফাঁকা থাকে। তাহলে প্রত্যেকটা ডাই বোরনের যদি আমরা গঠন দেখি, দুটো বোরন আছে, ফলে প্রত্যেকটা বোরনের সংকরায়ন sp3 হয়। sp3 সংকরায়ন যদি আমরা দেখি, তাহলে sp3 সংকরায়ন এরকম করে প্রত্যেকটা বোরনের এরকম সংকরায়ন হলো। এই সংকরায়নগুলো হলো sp3 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 sp3, এরকম দুটো বোরন sp3 সংকরায়ন তৈরি করবে। আমরা এবার গঠনটা দেখার চেষ্টা করব। দুটো বোরন, এই একটা বোরন আর এই একটা বোরন, এ কি তৈরি করেছে? সবাই 4টা করে সংকর অরবিটাল তৈরি করেছে, এও 4টা সংকর অরবিটাল তৈরি করেছে, এই 4টা সংকর অরবিটাল তৈরি করেছে দুটো বোরন। বোঝা গেছে? এবার কি হবে এক্ষেত্রে, যে এই 4টা sp3 অরবিটালের মধ্যে দুটো sp3 অরবিটাল হাইড্রোজেনের 1s এর সাথে যুক্ত হবে, হাইড্রোজেনের 1s এর সাথে যুক্ত হবে। কোনো অসুবিধা? তাহলে প্রত্যেকটা বোরন 4টা sp3 অরবিটাল তৈরি করেছে, যার দুটো হাইড্রোজেনের 1s এর সাথে বন্ধন তৈরি করবে। বাকি যে দুটো, প্রত্যেকটা বোরনের বাকি যে দুটো sp3 অরবিটাল আছে, এই দুটো অরবিটাল একসঙ্গে একটা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে, একটা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে। দুটো বোরনের sp3 অরবিটাল একসঙ্গে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এবং এর ফলে এই যে বন্ধনটা তৈরি হলো, এই বন্ধনটা 3 পরমাণু বিশিষ্ট 2 ইলেকট্রন যুক্ত একটা বন্ধন। মনে থাকবে? ভালো করে মনে রাখবে, ওটা 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বিশিষ্ট, কারণ এর এই যে অরবিটাল ফাঁকা আছে, একটার অরবিটাল ফাঁকা আছে, একটা ইলেকট্রন আছে, একটা হাইড্রোজেন, এর একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন ইলেকট্রন, এর একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন ইলেকট্রন। এর ফলে যে গঠনটা দাঁড়ালো, কি দাঁড়ালো বলো তো? বোরন বোরন, এইদিকে হাইড্রোজেন হাইড্রোজেন তৈরি হলো, হাইড্রোজেন হাইড্রোজেন তৈরি হলো, আর এই দিকে হাইড্রোজেন দিয়ে 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বিশিষ্ট বন্ধন তৈরি হলো। এবং এই বন্ধনটা কলা যেমন বাঁকা, সেই বাঁকা কলা যেমন বাঁকা, ওরকম বাঁকা হওয়ার জন্য এই বন্ধনটাকে বলা হয় ব্যানানা বন্ধন। আর এই হলো ডাই বোরনের গঠন। বোঝাতে পারলাম? আরেকবার বলার চেষ্টা করছি। তাহলে ডাই বোরনের গঠন আমরা সংকরায়নের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছি। বিক্রিয়া করার মুহূর্তে বোরনের 2s থেকে একটা ইলেকট্রন 2pতে স্থানান্তরণের মাধ্যমে 4টা অরবিটালের মধ্যে সংকরায়ন হয়, যার নাম sp3 সংকরায়ন। এর ফলে 4টা সংকর অরবিটাল তৈরি হয়, যার 3টাতে একটা করে ইলেকট্রন আছে, একটা অরবিটাল ফাঁকা আছে। এই 4টা অরবিটালের ছবিটা ঠিক এরকম। দুটো বোরন পাশাপাশি এরকম 4টা sp3 অরবিটাল নিয়ে অবস্থান করে, যাদের মধ্যে দুটোর সাথে দুটো হাইড্রোজেনের 1s এর মাধ্যমে বন্ধন তৈরি হয়। বাকি যে দুটো sp3 অরবিটাল আছে, তার একটাতে ফাঁকা অরবিটাল আর একটাতে একটা ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল, অন্যদিকে এর আবার একটাতে একটা ইলেকট্রন আছে, অন্যটা ফাঁকা আছে। এইরকম দুটো অরবিটাল একসঙ্গে একটা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করে, যে বন্ধনটাকে আমরা বলি 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বিশিষ্ট বন্ধন।
তিনটা কেন্দ্র, দুটো ইলেকট্রন, এবং এর ফলে যে বন্ধনটা তৈরি সেই বন্ধনটা বাঁকা হয়, কারণ হাইড্রোজেনের নিউক্লিয়াসের বিকর্ষণজনিত কারণে। আর সেজন্য কলা বাঁকার মতন বাঁকা হয় এই বন্ধনটাকে ব্যানানা বন্ধন বলে। আর এইভাবে আমরা ডাইবরনের গঠনটা ব্যাখ্যা করতে পারি। ফলে ডাইবরনের গঠনটাকে মনে রাখার জন্য ছোট করে মনে রাখতে, যদি মনে করো বক্তব্যটা কীভাবে পরীক্ষায় লিখব, তাহলে সেই তথ্যটাকে মনে রাখার চেষ্টা করবে। প্রতিটি বরণের দুটি sp3 অরবিটাল হাইড্রোজেনের 1s এর সঙ্গে বন্ধন গঠন করে। এটা হলো প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট, অবশিষ্ট যেটা থাকলো, অবশিষ্ট দুটি sp3 অরবিটাল এর প্রতিটি কি করে একসঙ্গে হাইড্রোজেন এর 1s এর সঙ্গে কি করে 3 কেন্দ্রিক, এই কথাটা ইম্পর্টেন্ট, 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বিশিষ্ট, 2 ইলেকট্রন বিশিষ্ট বরন হাইড্রোজেন বরন বন্ধন গঠন করে। প্রত্যেকটা বরন পরমাণু এরকম বরন হাইড্রোজেন বরন 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন বিশিষ্ট বন্ধন তৈরি করে, এবং বন্ধনটি কলার মতো বাঁকা হওয়ায় এই বন্ধনকে ব্যানানা বন্ধন বলা হয়। ব্যানানা বন্ড বলে। এইভাবে ছোট্ট তথ্যটার সাহায্যে ছবিটাকে দিয়ে পরীক্ষায় আমরা খুব সুন্দর কিন্তু একটা উত্তরের সাহায্যে ডাইবরনের গঠন ব্যাখ্যা করতে পারি। যে ডাইবরনের আমরা প্রস্তুতি, ডাইবরনের ধর্ম, ডাইবরনের গঠন দেখলাম, সেই ডাইবরনের ব্যবহার দিয়ে আমরা গল্প শেষ করব। ডাইবরনের ব্যবহার কি কাজে লাগে? ডাইবরন মূলত এটা বিজারক হিসাবে ব্যবহৃত হয়। বিজারক হিসাবে ডাইবরন ব্যাপক ব্যবহার আছে। এছাড়া সুপারসনিক যে অ্যারোপ্লেন আছে, সুপারসনিক যে বিমান আছে, সেই সুপারসনিক বিমান বা অ্যারোপ্লেন সুপারসনিক রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। জ্বালানি হিসাবে ডাইবরন ব্যবহৃত হয়। এই হলো ডাইবরনের ব্যবহার। বোঝা গেছে তো? বোঝাতে পারলাম নিশ্চয়ই। তোমরা বলতে পারবে, বলো তো এই যে ব্যানানা বন্ড যে বলা হলো, ব্যানানা বন্ডে কটা ইলেকট্রন থাকে? ইলেকট্রন কয়টি থাকে বলো তো? গ্রুপ 13 আর একজন সদস্য অপেক্ষা করে আছে, অ্যালুমিনিয়াম। ভীষণ ইম্পর্টেন্ট একটা মৌল। আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম থেকে সংকর ধাতু তৈরি হয়, অ্যালুমিনিয়াম থেকে বিমানের বিভিন্ন অংশ তৈরি হয়, কারণ এটা বাতাসে সহজে নষ্ট হয় না, আবার পাতলা অথচ শক্ত। এই অ্যালুমিনিয়ামেরই ভৌত এবং রাসায়নিক ধর্মের আমরা একটা ধারণা নিব। গ্রুপ 13 দ্বিতীয় সদস্য অ্যালুমিনিয়াম। প্রথমে আমরা অ্যালুমিনিয়ামের যদি ভৌত ধর্মটা দেখে নিই, অ্যালুমিনিয়ামের ভৌত ধর্ম, তাহলে মনে রাখবে অ্যালুমিনিয়াম হালকা, নরম এবং রূপলি। মনে রাখবে রূপলি বর্ণের। এই কথা বোঝা গেছে? তাহলে অ্যালুমিনিয়াম হলো এমন একটা ধাতু যেটা হালকা, নরম আর রূপলি বর্ণের। ঠিক আছে? অ্যালুমিনিয়াম কিন্তু কি তাপ আর তড়িতের সুপরিবাহী। অ্যালুমিনিয়ামের এই হলো ভৌত ধর্ম। ছোট্ট একটা ধারণা। আমরা অ্যালুমিনিয়ামের যদি রাসায়নিক ধর্ম দেখি, তাহলে অ্যালুমিনিয়ামের রাসায়নিক ধর্মের ক্ষেত্রে দেখব
অ্যালুমিনিয়ামের যদি আমরা রাসায়নিক ধর্মের কথা বলি তাহলে অ্যালুমিনিয়াম কিন্তু সমযোজী যৌগ, বেশিরভাগ যৌগই প্রায় সব যৌগের সমযোজী। অ্যালুমিনিয়াম কি করে? সমযোজী যৌগ গঠন করে, সমযোজী যৌগ গঠন করে। কেন? কে বলবে বলো? কেন সমযোজী যৌগ গঠন করে বলো তো? কারণ অ্যালুমিনিয়ামের আইপি খুব উচ্চ। ফলে কি কারণ? আইপি খুব উচ্চ, এ কারণে অ্যালুমিনিয়াম সমযোজী যৌগ গঠন করে। 2 নম্বর তথ্য মনে রাখবে, এই রাসায়নিকভাবে কি কিছুটা নিষ্ক্রিয় প্রকৃতির, এবার কে উত্তর বলবে বলো? কিছুটা নিষ্ক্রিয় প্রকৃতির। কারণ কি? কারণ অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে। বোঝা গেছে? মেটালটার উপর ওর গায়ে পাতলা আস্তরণ পড়ে অক্সাইডের, ফলে অ্যাসিড ক্ষারের সংস্পর্শে আর অ্যালুমিনিয়াম আসতে পারে না, ফলে অ্যালুমিনিয়াম খানিকটা নিষ্ক্রিয় আচরণ করে। ফলে অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে, ফলে স্বাভাবিক সক্রিয়তা দেখায় না। এই হলো রাসায়নিক ধর্মের প্রকৃতি। আমরা এবার অ্যালুমিনিয়ামের রাসায়নিক বিক্রিয়া পড়ব। মূলত 2টো বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া পড়ব। অ্যালুমিনিয়ামের অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া। প্রথম বিক্রিয়া দেখব অ্যাসিডের সঙ্গে, অ্যালুমিনিয়ামের সাথে অ্যাসিডের, তাহলে অ্যাসিডের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া যদি দেখি তাহলে দেখব HCl এর সঙ্গে বিক্রিয়া করে, HCl এর সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। বোঝা গেছে? ফলে অ্যালুমিনিয়ামের সাথে HCl এর বিক্রিয়া হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন উৎপন্ন হয়। এই হলো HCl এর সঙ্গে বিক্রিয়া। আমরা যদি সালফুরিক অ্যাসিডের সঙ্গে বলি তাহলে লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে না, বোঝা গেছে? সালফুরিক অ্যাসিড কিন্তু HCl এর সঙ্গে বিক্রিয়া, HCl এর সঙ্গে বিক্রিয়া করলেও লঘু সালফুরিক অ্যাসিডের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে না। কার সাথে বিক্রিয়া করে? উষ্ণ আর গাঢ়। উষ্ণ গাঢ় H2SO4 এর সঙ্গে কি করে? সালফেট গঠন করে, মনে থাকবে কথাটা? সালফেট গঠন করে। যেমন অ্যালুমিনিয়াম প্লাস উষ্ণ গাঢ় সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করে। বোঝা গেছে? এই বিক্রিয়াটা হয় এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এটা হলো উষ্ণ গাঢ় সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই, বোঝা যাচ্ছে? দেখো, আমরা যদি পরের বিক্রিয়া বলি, গাঢ় নাইট্রিক অ্যাসিডে নিষ্ক্রিয় হয়। কেন? কারণ বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে। নিষ্ক্রিয় হওয়ার কারণ, বারবার কারণটা বলছি, কারণ অক্সাইডের আস্তরণ পড়ে। মনে থাকবে কথাটা? তাহলে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন করে, লঘু সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, উষ্ণ গাঢ় সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সালফেট এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আর গাঢ় নাইট্রিক অ্যাসিডে নিষ্ক্রিয় হয়ে যায় কারণ অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে। বোঝা গেছে কথাটা? এবং এই বিক্রিয়াটা যদি আমি লিখি, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, অ্যালুমিনিয়ামের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে। বোঝা গেছে? এই বিক্রিয়াটা ঘটে। এবং এজন্য কি করা হয় বলো তো? এজন্য অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় নাইট্রিক অ্যাসিড রাখা যায়। ফলে মনে রাখবে, এজন্য অ্যালুমিনিয়াম পাত্রে
গাঢ় HNO3 রাখা যায়। অসুবিধার কিছু নেই তো, বোঝা গেছে? কারণ বিক্রিয়া করে কি হবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, ফলে আর ক্ষয় হবে না। বোঝা গেছে? আমরা যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া দেখি, অ্যালুমিনিয়াম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, গাঢ় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনেট লবণ আর হাইড্রোজেন উৎপন্ন করে। ফলে 2 নাম্বার বিক্রিয়া আমরা পড়ব ক্ষারের সঙ্গে। ক্ষারের সঙ্গে যেমন অ্যালুমিনিয়াম কি তৈরি করবে, অ্যালুমিনেট লবণ তৈরি করে। অ্যালুমিনেট লবণ প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। যেমন অ্যালুমিনিয়ামের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সোডিয়াম অ্যালুমিনেট লবণ হবে আর হাইড্রোজেন উৎপন্ন হবে। এই হলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া অ্যালুমিনিয়াম। ফলে গ্রুপ 13 বরণের, যেমন বরণ গঠিত বেশ যৌগ নিয়ে আলোচনা করলাম, অ্যালুমিনিয়ামও কম কিসে নয়। অ্যালুমিনিয়াম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, অ্যালুমিনিয়াম অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে নিষ্ক্রিয় হয়ে যায়। এবং অ্যালুমিনিয়ামের এবার আমরা ব্যবহার এক নজরে দেখে নেব। অ্যালুমিনিয়ামের ব্যবহার, বেশ কিছু জায়গায় অ্যালুমিনিয়ামের কিন্তু ব্যবহার আছে, এই কথা বোঝা গেছে? যেমন অ্যালুমিনিয়াম বিমান প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বিমান প্রস্তুতিতে, যেমন রান্নার বাসনপত্র, বাসন প্রস্তুতিতে, বোঝা গেছে? এছাড়াও একে সংকর ধাতু প্রস্তুতিতে, তাছাড়া একে বিজারক হিসাবেও ব্যবহার করা হয়, বিজারক হিসাবে। এছাড়াও বিভিন্ন জিনিসের মড়ক, প্যাকেটের মড়ক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এছাড়া ইলেকট্রিক যে তার যে কেবল, ইলেকট্রিক কেবল, সেই কেবল তৈরিতেও ব্যবহার করা হয়, কারণ তাপ আর তড়িতের উপরেই। ফলে বেশ কিছু জায়গায় কিন্তু অ্যালুমিনিয়ামের ব্যবহার আছে। বোঝা গেছে কথাটা? তোমরা বলতে পারবে যে অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় HNO3 রাখা যাবে কি না? বলো তো, রাখা যাবে কি না? অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় নাইট্রিক অ্যাসিড রাখা যাবে কি না? এই হলো আজকের আলোচনা, গ্রুপ 13 শেষ ক্লাস। সেখানে আমরা বরণ ঘটিত যৌগ বোরিক অ্যাসিড এবং ডাইবরণের প্রস্তুতি ধর্ম ব্যবহার, সেই সঙ্গে গ্রুপ 13 দ্বিতীয় সদস্য অ্যালুমিনিয়ামের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম ব্যবহার নিয়ে কথা বললাম। যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে চ্যানেলটা আরও গ্রো করে। সেই সঙ্গে পরের ক্লাসে আমরা আবার নতুন বিষয় নিয়ে হাজির হব, এই প্রত্যাশা রেখে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি।